সেগুলো হচ্ছে স্পিনটারগুলো কি হচ্ছে এখানে এসে স্পিনটারগুলো হচ্ছে কন্ট্রাকশন হবে, আর ডেট্রোসাল মাসেলটা হচ্ছে রিল্যাক্স হবে। তারপরে আসতে হচ্ছে ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টই সবচেয়ে বেশি পরিমাণে হয় সিম্প্যাথেটিক কন্ডিশনে। তারপরে যে কোনো ধরনের যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো সিক্রেশনটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে। তারপরে এখানে বলা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে কি হবে, ইপিনেফ্রিন নন ইপিনেফ্রিন বেড়ে যাবে এরা সব দূষণে। তারপরে যে কোনো ডেট্রোসাল মাসেলটা হচ্ছে এগুলো আছে সেগুলো হচ্ছে কমে যাবে। তো আবার কি ইউরিনারি হবে। তারপরে হচ্ছে কি কিডনিতে কি হবে, ইউরিন আউটপুটটা কমে যাবে, রেইন সিক্রেশনটা কমে যাবে। তো আবার কি ইউরিনারি ব্লাডারে কি হয়, ব্লাডারে কি আবার হচ্ছে যে আমাদের যে ডেট্রোসাল মাসেল বা স্পিনটার এগুলো আছে সেগুলো হচ্ছে স্পিনটারগুলো কি হচ্ছে এখানে এসে স্পিনটারগুলো হচ্ছে কন্ট্রাকশন হবে, আর ডেট্রোসাল মাসেলটা হচ্ছে রিল্যাক্স হবে। তারপরে আসতে হচ্ছে ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টই সবচেয়ে বেশি পরিমাণে হয় সিম্প্যাথেটিক কন্ডিশনে। তারপরে যে কোনো ধরনের যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো সিক্রেশনটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে। তারপরে এখানে বলা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে কি হবে, ইপিনেফ্রিন নন ইপিনেফ্রিন বেড়ে যাবে এরা সবসময় হচ্ছে সিম্প্যাথেটিক যে নিউরোট্রান্সমিটার সেগুলো। তারপরে মেটাবলিজম রেটটা হচ্ছে অনেক বেড়ে যাবে, বাট প্যারাসিম্প্যাথেটিক এই ধরনের কিছু হবে না। এইটা হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম রিলেটেড কথাবার্তা। এবার আসেন এই দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা নিয়ে আমাদের ডেন্টালে অলওয়েজ আমরা কাজ করি, সেটা হচ্ছে পেইন পাথওয়ে। পেইন পাথওয়েটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এটা আপনারা মানে মোটামুটি একটু এভাবে জানার চেষ্টা করবেন যে কোন নিউরন কোন জায়গাটাকে ফার্স্ট অর্ডার নিউরন বলে, কোন জায়গাটাকে সেকেন্ড অর্ডার নিউরন বলে, এগুলো একটু জানার চেষ্টা করবেন। ওকে, এখানে বলা হচ্ছে নোসিসেপ্টর, মানে পেইন রিসেপ্টর গুলোকে বলা হচ্ছে নোসিসেপ্টর। অ্যাজ লাইক আমি যদি ধরি যে আমার একটা মোলার টুথে, মানে আমি যেটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যাতে বুঝতে সুবিধা হয়, সেটা কি ধরেন বললো যে কোন একটা মোলার টুথে ব্যথা, তার মানে ওখানে পেইন রিসেপ্টরটা কি নোসিসেপ্টর। এই নোসিসেপ্টর যেটা নোসিসেপ্টরটা হচ্ছে স্টিমুলেটেড হবে কিসের মাধ্যমে, কোন একটা কেমিক্যাল, কোন একটা থার্মাল বা কোন মেকানিক্যাল স্টিমুলাই। তো এই স্টিমুলেশনের মাধ্যমে হচ্ছে পেইন রিসেপ্টরটা স্টিমুলেটেড হবে। এই পেইন রিসেপ্টর গুলো কোথায় থাকে, ফ্রি নার্ভ এন্ডিংস, এগুলো হচ্ছে আমাদের পাতে থাকতেছে, এই ফ্রি নার্ভ এন্ডিংস গুলোতে থাকবে। সেখান থেকে নার্ভ ক্যারি করে নিয়ে যাবে এ ডেল্টা ফাইবার এবং সি ফাইবার, এই যে এফারেন্ট নার্ভ ফাইবার। এফারেন্ট নার্ভ ফাইবারটা কি, এফারেন্ট নার্ভ ফাইবারটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন। ওকে, এই এফারেন্ট ফাইবারটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, এবং এখানে কি কি আছে, এ ডেল্টা ফাইবার আছে এবং সি ফাইবার আছে। এ ডেল্টা ফাইবারটা কি, এ ডেল্টা ফাইবারটা হচ্ছে আমাদের ফার্স্ট পেন ক্যারি করে, আর সি ফাইবারটা হচ্ছে পাল্পের কোরের দিকে থাকে, সেন্ট্রালের দিকে থাকে, যার কারণে সে হচ্ছে একটু দেরিতে স্টিমুলেটেড হয়। এবং এ ডেল্টা ফাইবারটা হচ্ছে ওয়েল লোকালাইজড, যেমন আমাদের ডেন্টিন হাইপারসেনসিটিভিটি, যেমন ক্লোজ টু দা পাল্প বা জাস্ট হচ্ছে ডেন্টাল টিউবুলগুলো পাল্পের আউটার সাইডে যে ডেন্টাল টিউবুলগুলো থাকে, ওডোন্টোপ্লাস্টিক প্রসেস থাকে, যে সেগুলো এক্সপোজ হয়েছে, তাতে আমরা যে শার্প পেইনটা পাই সেই পেইনটাকে বলা হচ্ছে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি। এই ডেন্টিন হাইপারসেনসিটিভিটি পেইনটা কি হয়, এ ডেল্টা ফাইবার দ্বারা স্টিমুলেটেড হয়, এবং এটা পেইন ওয়েল লোকালাইজড থাকে। কেন, কারণ এ ডেল্টা ফাইবার বুঝতে পারে যে এই জায়গা থেকে পেইনটা আসতেছে। ওকে, এরপর এই পেইনটা চলে যাবে স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে আমরা বলছি যে ডর্সাল রুট গ্যাংলিয়া থাকে, এবং ডর্সাল রুট থাকে, একটা ভেন্ট্রাল রুট থাকে। ডর্সাল রুট কি করে, ডর্সাল রুট ওই যে ড্যামের মাধ্যমে মনে রাখবেন, ড্যামের ডর্সাল রুট কি করে, এফারেন্ট নার্ভটাকে ক্যারি করে নিয়ে যায়। এই এফারেন্ট নার্ভটা ক্যারি করলো, এফারেন্ট নার্ভ ক্যারি করে এবার সে চলে যাবে হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়া থেকে এবার চলে যাবে হচ্ছে স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে এসে, এই স্পাইনাল কর্ডে এসে এই জায়গাটা কি করে, এই তো স্পাইনাল কর্ড, এখানে এসে পোস্টেরিয়র হর্ন সেল, এই যেটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র হর্ন সেল, এই যে এটা অ্যান্টেরিয়র ছিল আর হচ্ছে এটা পোস্টেরিয়র ছিল, সরি এটা কি হয়ে দিয়েছে, এই পোস্টার হর্ন সেলে এসে সে সিনাপস করতেছে। এই যে সিনাপস করতেছে এটাকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন। এই সেকেন্ড অর্ডার নিউরনটা কি করে, এখানে সিনাপস করছে, সরি এখানে সিনাপস করছে। এই সিনাপস করার পরে সিনাপস করার পরে কি করে, মিড লাইনটাকে ক্রস করে যায়, যেমন এটা এইভাবে বের হয়ে যাওয়ার কথা ছিল, বের না হয় এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এবার সে কি করলো, তার মানে মিড লাইনটাকে সে ক্রস করলো। এই যে ক্রস করলো এটাকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন। তাহলে সেকেন্ড অর্ডার কোন নিউরনটা মিড লাইন ক্রস করে, তাহলে সেকেন্ড অর্ডার নিউরনটা হচ্ছে মিড লাইন ক্রস করে যায়। এবার সে একটা ট্র্যাক ক্যারি করে। সেই ট্র্যাক কি, আমরা ট্র্যাকগুলোর নাম বলতে মানে পরীক্ষাতে বলছিলাম, যেগুলো ডিসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাকের মধ্যে আছে হচ্ছে অ্যান্টেরো স্পাইনোথালামিক ট্র্যাক, ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক, এবং পেইন পাথওয়েটা ফলো করে হচ্ছে ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক। হোয়াট ইজ ট্র্যাক, কেউ একজন বলেন তো হোয়াট ইজ ট্র্যাক, যেটা এর আগের ক্লাসে সম্পর্কে বলা হয়েছিল। এক একটা যে নার্ভ ফাইবার একজন বলা হয়েছিল, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে বান্ডেল নার্ভ ফাইবার গুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ট্র্যাক। এই ট্র্যাকটাকে সে ফলো করতেছে। তাহলে এটাকে যদি আমি বলি এটা একটা ট্র্যাক, এটা একটা নাম কি, এটা একটা নাম হচ্ছে ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক। এবার সে চলে যাবে হচ্ছে ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাকটা চলে যাবে হচ্ছে এই জায়গায়, আরো কিছু পাথওয়ে আছে যেটা এখানে হয়তো বা মানে এটা তো একটা কি বলে নেটার ছবি। এখান থেকে সে যাবে মেডুলাতে। এই জায়গায় যদি আমি বলি মেডুলা, তাহলে এই মেডুলাতে যাবে। মেডুলাতে কি কোথায় থাকে, স্পাইনাল লেমনিসকাস নামে একটা জায়গা আছে সেখানে। আপনারা যদি নিজেরা পড়ে নিতে চান তাহলে এবার পড়তে পারেন যে স্পাইনাল লেমনিসকাস ইন মেডুলা। ওকে, এই স্পাইনাল লেমনিসকাস ইন দ্য মেডুলা থাকবে। এইটা থেকে যাবে পন্স, পন্স থেকে মিড ব্রেন, মিড ব্রেন থেকে এবার সে সিনাপস হবে থার্ড অর্ডার নিউরন হিসেবে। কোথায়, থার্ড অর্ডার নিউরন, এই জায়গাটা হচ্ছে থ্যালামাসে। এই যে নিউরনটা আসলো এবার সে সিনাপস করলো হচ্ছে থার্ড অর্ডার নিউরন হিসেবে। এই থার্ড অর্ডার নিউরনটা কোথায় গিয়ে সিনাপস করবে, থ্যালামাসে। থ্যালামাস থেকে এবার যাবে আরো কিছু জায়গা আছে, আপনারা জানতে চাইলে জানতে পারেন, আমি বলে দিচ্ছি। ইন্টারনাল ক্যাপসুল, কর্নার রেডিয়েটা, থ্যালামাসের সেখান থেকে যাবে হচ্ছে এইবার আসবে সে কর্টেক্সে। কর্টেক্স মানে কোথায়, কর্টেক্স অবশ্যই সেটা হচ্ছে পোস্টেরিয়র সেন্ট্রাল জায়গা আছে, মানে হচ্ছে প্যারাটাল যে লেয়ারটা থাকে, প্যারাটাল যে লোব থাকে সেখানে। তাহলে সোমাসেটিক এরিয়া ইন দ্য পোস্ট সেন্ট্রাল জায়গা আছে। এখানে এসে থার্ড অর্ডার নিউরনটা কর্টেক্সে রিলে করবে। তারপর আমরা বুঝবো ও হ্যাঁ ব্যথাটা ফিল হচ্ছে। আমার কাছে মনে হয় যে এবার আপনারা ক্লিয়ার। পেইন পাথওয়েটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেক সময় বলবে যে কিভাবে এবার প্রশ্নটা আসতে পারে, এবার আসতে পারে ফার্স্ট অর্ডার নিউরন বলতে কোনগুলো, যে এফারেন্ট ফাইবার বলছে, এফারেন্ট ফাইবার মানে হচ্ছে ডেল্টা এবং সি ফাইবার। তাহলে কি যদি পেইন পাথওয়ে বলে, যদি ডেন্টাল নার্ভের পেইন পাথওয়েটা, ডেন্টাল পেইনের পাথওয়েটা জানতে চায়, তাহলে কি ফার্স্ট অর্ডার নিউরন কোনগুলো, এ ডেল্টা এবং সি ফাইবার। তারপরে যদি বলে যে কোন নিউরনটা হচ্ছে মিডলাইন ক্রস করে, সেকেন্ড অর্ডার নিউরনটা মিডলাইন ক্রস করে। সেকেন্ড অর্ডার নিউরনটা কোথায়, কোন ট্র্যাক দিয়ে যায়, ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক দিয়ে যায়। কোথায় গিয়ে রিলে করে, মেডুলাতে গিয়ে রিলে করে। মেডুলাতে কোন জায়গায়, স্পাইনাল লেমনিসকাসে যায়। তারপরে যায় পন্স, মিডব্রেন, এগুলো আসবে না। আবার আসতে পারে যে পেইন, আরেকটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে পেইন কোন কোন এরিয়াটা মানে ফলো করে যায়। যেমন আপনাকে বলবে যে ডর্সাল হর্ন, ডর্সাল রুট গ্যাংলিয়া, তারপরে বলবে স্পাইনোথালামিক ট্র্যাক, তারপরে বলবে স্পাইনাল লেমনিসকাস, তারপরে বলবে ইন্টারনাল ক্যাপসুল, কর্নার রেডিয়েটা, তারপরে বলবে প্রাইমার। ওকে, এইভাবে যখন বলবে তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কি কি জিনিস মানে ফলো করে এই জায়গাটা। তাহলে আর কি আসবে, মেডুলা। মেডুলার পরে আমি এখানে লিখে দিই, মেডুলার পরে আসবে হচ্ছে পন্স, পন্সের পরে আসবে মিড ব্রেন, মিড ব্রেনের পরে হচ্ছে থ্যালামাস, এই যে থ্যালামাস, হ্যাঁ মিড ব্রেনের পরে আসবে হচ্ছে থ্যালামাস, থ্যালামাসের পরে আসবে ইন্টারনাল ক্যাপসুল, তারপরে আসবে কর্নার রেডিয়েটা,
হ্যাঁ, তারপরে আসবে হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। পোস্ট সেন্ট্রাল জাইরাস কোন লোকের মধ্যে পড়বে? আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল পেন পাথর এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজ এটা বিভিন্ন রকম ভাবে আসতে পারে। আপনাকে ডেন্টাল পেন দিয়ে বলতে পারে, স্পেসিফিক ভাবে একটা টুথের পেন পাথর দিয়ে বলতে পারে, যে কোনো ভাবে বলুক না কেন আপনাদেরকে এটা ভালো করে পড়ে যেতে হবে। আরেকটা জিনিস পড়ে যেতে হবে, সেটা হচ্ছে এ ডেল্টা এবং সি ফাইবারের মধ্যে পার্থক্য। যেমন আমরা বললাম এ ডেল্টা ফাইবার ফার্স্ট পেইন ক্যারি করে। এখন আপনারা যদি আরো ডিটেইলে জানতে চান তাহলে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এ ডেল্টা ফাইবার মানে শর্ট পাথে ক্যারি করে, তারপরে হচ্ছে সি ফাইবারটা হচ্ছে লং, যেহেতু সি ফাইবারটা একদম করে থাকে সেন্ট্রাল করে থাকে পালপে, সেজন্য লং পাথওয়ে মেইনটেইন করে। এই ডেল্টা ফাইবারটা হচ্ছে মাইলিনেটেড থাকে, ওটা হচ্ছে আনমাইলিনেটেড থাকে। ফার্স্ট পেইনের ক্ষেত্রে হচ্ছে নিউরোট্রান্সমিটার থাকে হচ্ছে গ্লুটামেট। ফার্স্ট পেইন যেহেতু এটা হচ্ছে ফার্স্ট পেইন, এটা হচ্ছে স্লো পেইন। এটা কি বললাম, ওয়েল লোকালাইজড, আর এটা হচ্ছে পোরলি লোকালাইজড। তারপরে হচ্ছে বললাম গ্লুটামেট হচ্ছে এটা নিউরোট্রান্সমিটার, এটাতে হচ্ছে সাবস্টেন্স পি হচ্ছে নিউরোট্রান্সমিটার। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে পড়বেন। আরো হয়তো কিছু পয়েন্ট থাকতে পারে, ওগুলো একটু ভালো করে দেখে নেবেন। এই হচ্ছে আমাদের পেইন পাথওয়ে। এটা নিয়ে আর কোনো মানে জিজ্ঞাসা আছে? যেমন আপনারা যদি লেকচারগুলো দেখেন, মানে ভিডিও যদি দেখেন, তাহলে ওখানে দেখবেন যে আরো কিছু ইয়ে আছে, যেমন কিছু কি বলেন অপথ্যালমিক নার্ভ, অকুলোমোটর নার্ভ, অপটিক নার্ভের কিছু ব্যাপার স্যাপার আছে। আমার কাছে মনে হয় যে ওগুলো যদি আপনারা দেখে নিতে চান দেখে নিতে পারেন, বাট এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা রিলেটেড কোশ্চেন আপনাকে সাজায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নার্ভ যেটা হচ্ছে ভিশনের যে পাথওয়েটা, ভিশন মানে অপটিক নার্ভ, অকুলোমোটর নার্ভ নিয়ে যে পাথওয়েটা, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হচ্ছে পেইন পাথওয়েটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা সোজাও আবার মানে ভুলও কম হয়। যেমন হচ্ছে ভীষণের ক্ষেত্রে আপনারা যদি চান আমি একটু বলে দিতে পারি। কিছু সেল আছে, রড কোন সেল আছে, তারপরে হচ্ছে বাইপোলার কিছু সেল আছে, ট্রাইজোনাল নার্ভের সরি অপটিক নার্ভের। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারি। ভিজুয়াল যেই ব্যাপারটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা অবজেক্ট থেকে আমরা যে দেখতে পাচ্ছি মানে লালকে লাল বলতে পারতেছি, সাদাকে সাদা বলতে, মানে সাদা যেই লাইটটা রিফ্লেক্স আমাদের চোখে দিচ্ছে সেটা অ্যাবজর্ব করতেছে কে? কর্নিয়া, ভিট্রিয়াস হিউমার, তারপর অ্যাকুয়াস হিউমার, লেন্স, রেটিনা। সেটা আমাদের যে রেটিনাল সেল আছে রড কোন, সে রিসিভ করতেছে, সেখান থেকে চলে যাচ্ছে কোথায়? বাইপোলার সেল। বলেন তো বাইপোলার সেল আমরা কোথায় পড়ে আসছি? নিউরনের মধ্যে আমরা ওই যে কি বলে মরফোলজিক্যাল যে ক্লাসিফিকেশন করছি, যেখানে বাইপোলার সেল থাকে, ইউনিপোলার সেল থাকে, লেন্থ নাম্বার উপর ভিত্তি করে। বাইপোলার সেলের মধ্যে ছিল অলফ্যাক্টরি সেল, বাইপোলার সেল অফ রেটিনা। ওই বাইপোলার সেলের কথা বলা হচ্ছে, সেই সেল থেকে আসবে হরিজন্টাল সেল, তারপরে কোথায় আসবে? তারপরে আসবে অপটিক নার্ভ। অপটিক নার্ভেরও কতগুলো জায়গা আছে, সেটাকে বলা অপটিক কাইজমাটা। সেখান থেকে যাবে হচ্ছে অপটিক ট্র্যাক্ট, সেই ট্র্যাক্ট থেকে যাবে ল্যাটারাল জেনিকুলেট বডি। মানে জিনিসগুলো আরো বেশি কঠিন, আপনারা যদি বলেন আমি লিখেও দিতে পারি। ভিশন, এটা কি হবে? লাইট যাবে কোথা থেকে? যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা বস্তু থেকে যাবে, অবজেক্ট থেকে একটা লাইট যাবে। এই লাইটটা অ্যাবজর্ব হবে কি কি দিয়ে? ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, কর্নিয়া, লেন্স। তারপরে আসবে হচ্ছে লাইটটা রিসিভ হবে, এই পাথে পার হওয়ার পর লাইটটা রিসিভ হবে হচ্ছে রড সেল অফ রেটিনা, সো রড সেল অফ রেটিনা। এবার আসবে অপটিক নার্ভের বাইপোলার সেল। তারপরে আসবে হরিজন্টাল সেল। তারপরে কোথায় যাবে? অপটিক নার্ভ। অপটিক নার্ভ কি পাথে ক্যারি করবে? অপটিক কাইজমাটা। সেখান থেকে যাবে অপটিক ট্র্যাক্ট। অপটিক ট্র্যাক্ট থেকে এটা আসবে হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডিতে। এই জিনিসগুলো সবই হচ্ছে ব্রেনের এক একটা জায়গার নাম। হ্যাঁ, এই অপটিক ট্র্যাক্টে পরে যে স্পাইনাল কর্ডের কিছু জায়গা, এগুলো আমরা কেন বুঝি না? আমরা বুঝি না কারণ আমরা নিউরো অ্যানাটমি এত ডিটেল পড়ি না। আমার পক্ষ থেকে কথা হচ্ছে, আমি এটুকু পার করতে পারলে যদি চলে, তাহলে আমি এটুকুই পড়বো। আর কারো যদি সেলফ ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই ল্যাটারাল জেনিকুলেট বডিটা কোথায় থাকে আমি একটু দেখি। এটা যে কারো মনে হতেই পারে, যদি মনে হয় তাহলে সে দেখবে ল্যাটারাল জেনিকুলেট বডি। তারপরে আসবে কোথায়? অপটিক রেডিয়েশন। হ্যাঁ, অপটিক রেডিয়েশন হয়ে এবার সে চলে যাবে লোবে, অক্সিপিটাল লোব, যেখানে ভীষণটা ক্যারি হয়। এরপরে আমরা বুঝতে পারি যে এবার আমরা দেখবো। এই হচ্ছে আমাদের ভিজুয়াল যে পাথওয়ে। যদি কেউ পড়তে চান তাহলে আপনারা হালকা পড়ে নিতে পারেন। ওকে, আরেকটা জিনিস ভুলে গেছি, যেটা আমরা গতদিন কিছু রিসেপ্টর পড়ানো হয়েছিল, মেকানো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, আর অটোনমিক নার্ভাস সিস্টেমে কিছু রিসেপ্টর আছে। যেটা বলা হয়নি, মানে মিস চলে গেছে, মনে পড়লো। সেটা হচ্ছে রিসেপ্টর গুলো কি কি? কিছু রিসেপ্টর আছে যেগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম রিলেটেড, মানে কিছু সিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেট করে, কিছু মানে সিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেট হলে ওই রিসেপ্টর গুলো অ্যাক্টিভ হয়। তাহলে কি সেখানে আছে হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, আর আছে কোলিনার্জিক রিসেপ্টর। ওকে, অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের মধ্যে একটু জটিল লাগতে পারে ফার্স্টে। এটা হচ্ছে আলফা আর হচ্ছে বিটা। এই আলফার মধ্যে আবার আছে আলফা 1 আর আছে আলফা 2, আর বিটার মধ্যে আছে হচ্ছে বিটা 1, বিটা 2, বিটা 3। বিটা 1 যেমন থাকে হচ্ছে হার্টে, কিডনিতে, অ্যাডিপোস টিস্যুতে। তাহলে বিটা 1 কোথায় কোথায় থাকে? হার্ট, কিডনি, অ্যাডিপোস টিস্যু। এখন যদি বলা হয় সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে হার্ট কন্ট্রাক্ট করতেছে, হার্টের মাসল কন্ট্রাক্ট করতেছে, বা কিডনিতে সিক্রেশন কমতেছে, তাহলে কোন রিসেপ্টর দায়ী? বিটা 1 রিসেপ্টর দায়ী। আরেকটা হচ্ছে বিটা 2 রিসেপ্টরটাকে হচ্ছে স্মোক মাসেল। আমি যতটুকু বলতেছি ততটুকুই কিন্তু না। যেমন আলফা 1 আলফা 2, আলফা 1 আলফা 2 কোথায় থাকে কেউ বলতে পারবে? একটু গেস করে বলেন তো, আলফা 1 আলফা রিসেপ্টর কোথায় থাকে? আমরা অনেকেই হচ্ছে ইয়ে পড়ছি, কি বলে, এন্ডোক্রাইন পড়ছি, কিডনি পড়ছি। এটা বলেন তো দেখি। আলফা 1 ফেসিলে পড়ে আসছি না আমরা যখন পড়ছিলাম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন, তখন যখন পড়ছি অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর করে, আলফা 1 রিসেপ্টরটা হচ্ছে অ্যাক্টিভ হয়। তারপর যেমন আলফা 2 থাকবে হচ্ছে কোথায়? ব্রেনে। ওকে, তারপরে স্মোক মাসল, জিআই ট্র্যাক্ট, এগুলো হচ্ছে থাকে। আচ্ছা, যদি শর্টকাটে বলি তাহলে আলফা 2 থাকে হচ্ছে ব্রেন। এরপরে আসেন কোলিনার্জি। কোলিনার্জির মধ্যে আছে হচ্ছে নিকোটিনিক এবং মাস্কারিনিক। নিকোটিনিক
নিকোটিনিকের মতো অনেক রকম আছে, যেমন নিউরোমাসকুলার জাংশনে যে রিসেপ্টর থাকে, তারপর শুধু নিউরন টু নিউরন যে জাংশন থাকে, তারপরে অ্যাড্রেনাল মেডুলাতে যেটা থাকে অ্যাড্রেনাল মেডুলা, এগুলোতে হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর থাকে। তারপরে হচ্ছে এই নিকোটিনিক রিসেপ্টর থাকে। আর কোলিনার্জিকের মাস্টারনিক রিসেপ্টর কোথায় কোথায় থাকে, যেমন হার্টে থাকে, কিডনি সরি কি জানো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকবে, তারপরে হচ্ছে গ্ল্যান্ডে থাকবে। এখন চিন্তা করেন কোলিনার্জিক মানে হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের জন্য দায়ী। তাহলে এবার চিন্তা করেন আমি যদি বলি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা মাস্কেনিক রিসেপ্টর থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মাস্কেনিক রিসেপ্টর হচ্ছে M1, তাহলে কি হবে এই জায়গায় আমরা যদি আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন থাকে, তাহলে সে কি করবে? M1 রিসেপ্টর কি করবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে, রিসেপ্টরটাকে এক্সাইট করবে না ইনহিবিট করবে? এই জায়গা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যে M1 রিসেপ্টর, সেই M1 রিসেপ্টর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এক্সাইট করে, ওকে। আর M2 রিসেপ্টর কোথায় থাকে? হার্টে। হার্টটাকে কি করে? ইনহিবিট করে, মানে তুমি এখন শান্ত থাকো। আবার গ্ল্যান্ড কি করে? যেহেতু কোলিনার্জিক, তাহলে গ্ল্যান্ডকে অবশ্যই সে কন্টিনিউয়াস সিচুয়েশনের মধ্যে রাখে, তাহলে কি করে? এক্সাইট করে, ওকে। এইভাবে মেইনটেইন করা হয়। আবার যেমন আলফা 1 আর বিটা 2 একটা আরেকটা হচ্ছে উল্টা। যেমন আলফা 1 যেটা বলা হয়েছে এখানে, আলফা 1 কি করে? আলফা 1 হচ্ছে এক্সাইটেশনে হেল্প করতেছে, আর বিটা 2 কি করতেছে? স্মোক ব্লকার। এই জন্য কি বলা হয়? সরি, স্মোক ব্লকার ইনহিবিট করতেছে। এই জন্য কি বলা হয়? বিটা ব্লকার দেওয়া হয়। বিটা ব্লকার দিলে কি হবে? ভেসোকনস্ট্রিকশন থেকে ভেসো রিল্যাক্সেশন হবে, এই জন্য হচ্ছে বিটা 2 ব্লকার দেওয়া হয়। এইরকম ভাবে যদি একটু মানে বারবার পড়েন, আর হচ্ছে নার্ভাস সিস্টেম পড়ার সাথে সাথে মানে অটোনমিক নার্ভাস সিস্টেমটা খুব ভালো করে পড়েন। আর এটা নিয়ে ফার্মাকোলজি রিলেটেড কথাবার্তাগুলো যদি একটু পড়েন, যে এই ড্রাগ কি করে, ওই ড্রাগ কি করে, বিটা ব্লকার কি করে, বিটা অ্যাগনিস্ট কি করে, এগুলো যদি একটু তুলনা করে পড়েন, তাহলে আপনাদের জন্য কিন্তু জিনিসটা অনেক সোজা হয়ে যাবে। তখন আপনারা তুলনা করলে বুঝতে পারবেন ও বিটা অ্যাগনিস্ট দিলে এই জিনিসটা, এটা তাহলে এই রিসেপ্টরটা কাজ করতেছে কোথায়, কোন রিসেপ্টর থাকে, এটা সবাই আগে জানবেন। এটা জানার পরে কোন রিসেপ্টর কখন মানে কোলিনার্জিকের কোন রিসেপ্টর কখন অ্যাক্টিভ হয়, কখন ইনহিবিট হয়, আবার অ্যাড্রেনার্জিকের কোনটা অ্যাক্টিভ হয়, কোনটা আবার রিল্যাক্স হয়, এই জিনিসগুলো যদি আপনারা মানে আজকে পড়লেই হবে না, অনেকদিন বারবার যখন প্র্যাকটিস করবেন, তখন গিয়ে ওই যে আমি বললাম যে এই জিনিসটা, এই জিনিসটা তখন এই জিনিসটা আরো অনেক বেশি সোজা লাগবে। প্রথমত আমরা বুঝতেই পারি আগে ব্রেনে স্যালাইভারি কন্ডিশন, হার্ট, লাং, কিডনি, তারপরে গলব্লাডার, স্টোমা, জিআইটি, কখন সিম্প্যাথেটিকে কি হবে, এটা কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এমনি পারা যায়। তো আমরা যদি আরেকটু মানে একটু ফাস্ট জানতে চাই, রিসিপ্টর দিয়ে জানতে চাই, তাহলেও কিন্তু আমরা এটা পারবো। আচ্ছা, এরপরে আসেন, এরপরে তেমন কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ওই যে কি যেন বলে এটাকে, ব্লাড ফ্লো। ব্লাড ফ্লোর কথা, হ্যাঁ, ব্লাড ফ্লো বলতে বলা হয়েছে যে আমরা জানি যে ব্রেনে যে সাপ্লাইটা যায়, সেটা কি ভার্টিব্রাল আর্টারি, ক্যারোটিড আর্টারি, আর দিয়ে যে সার্কেল অফ উইলিসটা তৈরি হয়। আর সার্কেল অফ উইলিসটা অ্যানাটমিতে অবশ্যই পড়ানো হয়েছে বা পড়ানো হবে। সার্কেল অফ উইলিস কি দিয়ে হয়? এন্ডোসেরেব্রাল আর্টারি, পোস্টোসেরেব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, তারপরে হচ্ছে আউটা থেকে যাবে, এরকম কিছু জিনিস দিয়ে তৈরি হয়, আমার ঠিক খেয়াল নাই। তাহলে কি দুটা মেইনলি ক্যারোটিড আর্টারি আর হচ্ছে ভার্টিব্রাল আর্টারি দিয়ে যে সার্কেল অফ উইলিস তৈরি হয়, সেটাই কিন্তু ব্লাডকে সাপ্লাই দেয়, সরি ব্রেনকে সাপ্লাই দেয়। এখন কথা হচ্ছে সেরেব্রাল যে সার্কুলেশন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে মানে ব্রেনে যে পারফিউশনটা যাচ্ছে, হ্যাঁ, এই পারফিউশনটা অটোমেটিক্যালি সে মানে তার একটা নিজস্ব ক্ষমতায় আছে যে কমে গেলে বাড়াবে, বাড়ালে কমাই দিবে। মানে রেজিস্ট্যান্স ফিল করলে সে বাড়াই দিবে, রেজিস্ট্যান্স ফিল না করলে সে রেজিস্ট্যান্স ফিল করলে সে কমাই দিবে, রেজিস্ট্যান্স ফিল না করলে তার ব্লাড ফ্লোটাকে সে মেইনটেইন করবে। এটা একটা তার অটো রেগুলেটরি পাওয়ার। আরেকটা পাওয়ার আছে, সেটা হচ্ছে যে যদি কোনো কেমিক্যাল এক্সাজারেশন হয়, কেমিক্যাল এক্সাজারেশন মানে যদি কোনো কারণে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তখন কি হয়? কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়া মানে কিন্তু হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস হওয়া। যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, তখন কি হচ্ছে মানে অ্যাসিডোসিস হয়, তখন কি হচ্ছে? তখন হচ্ছে আবার সেরেব্রাল সার্কুলেশনে কিন্তু ভেসো ডাইলেশন হয়। এরকম আবার কার্বন ডাই অক্সাইড যদি কমে যায়, অ্যালকালোসিস ডেভেলপ করে, তখন কিন্তু সে আবার কনস্ট্রিক্ট করে। এটা হচ্ছে মানে যেমন আমরা রেসপিরেটরিতে পড়ে আসছি, কি রেসপিরেটরিতে পড়ে আসছি যে সব জায়গায় কার্বন ডাই অক্সাইড মানে হাইপার ক্যাপনিয়া হলে কি হয়? কেউ একজন বলেন তো, এটা মনে হয় বলা হয়েছিল রেসপিরেটরিতে। এটা কার কার মনে আছে যে রেসপিরেটরি সিস্টেমে হাইপার ক্যাপনিয়া হলে কি হবে? ভেসো ডাইলেশন হবে না ভেসো কনস্ট্রিকশন হবে? এটা আমি বলে আসছি যে শুধুমাত্র রেসপিরেটরি সিস্টেমে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, তখন রেসপিরেটরি যে মাসেলগুলো আছে সেগুলো কনস্ট্রিক্ট করবে। আদারওয়াইজ যে অন্য যেসব সার্কুলেশন আছে সেখানে কিন্তু ভেসো ডাইলেশন হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়া মানে তো অ্যাসিড কন্ডিশন বেড়ে যাওয়া, তাহলে পিএইচ কমে যাওয়া, এগুলো যদি হয় তখন কিন্তু তার ভেসো ডাইলেশন হয়। তারপরে যেমন আমাদের নর্মাল যেই হার্টের যে মানে প্রেশার, ব্লাড প্রেশার, সেটা বেড়ে গেলে কিন্তু যে সেরেব্রাল ব্লাড ফ্লো সেটাও বেড়ে যাবে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মানে ক্রেনিয়ামের প্রেশার সাধারণত হচ্ছে 33 মিলিমিটার অফ মার্কারি। তো এইটা যদি হচ্ছে এটা যদি বেড়ে যায় ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা, তখন কি হবে? ক্রেনিয়ামের প্রেশার বেড়ে গেলে তখন কিন্তু সেরেব্রামের যে ব্লাড ফ্লো সেটা কিন্তু কমে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে যেমন ব্লাডের যদি ভিসকোসিটি বাড়ে, স্বাভাবিকভাবে ব্লাড ফ্লো কমবে। এগুলো হচ্ছে রেগুলেটিং ফ্যাক্টর। একটা সেরেব্রাল ব্লাড ফ্লো এর রেগুলেটরি ফ্যাক্টর হচ্ছে এগুলো, যে পিএইচ কমলে তার ব্লাড ফ্লো বাড়বে, ভেসো ডাইলেশন হবে। তারপরে হচ্ছে হার্টের সাথে রিলেশন হচ্ছে ব্লাড প্রেশার বাড়লে তার সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়বে, তারপর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে ব্লাড ফ্লো কমবে, ভিসকোসিটি বাড়লে ব্লাড ফ্লো কমবে। এগুলো হচ্ছে তার একটা রেগুলেটরি ফ্যাক্টর। তারপরে আসলে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার জিনিসটা হচ্ছে কি রেড মানে কর্টেক্স প্লেক্সাস বা ব্রেনে সিএসএফ এর যে ব্যাপারটা থাকে, সিএসএফ কর্টেক্সে তৈরি হয়, এই জায়গায় এন্ডোথেলিয়াল সেলের মাঝখান দিয়ে যে জাংশনগুলো থাকে, এই জাংশনগুলোকে বলা হয় ব্লাড ব্রেন ব্যারিয়ার। তাহলে কি একটা ক্যাপিলারি ওয়ালে এন্ডোথেলিয়াল সেল থাকে, এন্ডোথেলিয়াল সেলের একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, আরেকটা কি থাকবে? আরেকটা হচ্ছে ফুড প্রসেস থাকে অ্যাস্ট্রোসাইটের। এটা দিয়ে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি হয়। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার কোথায় কোথায় থাকে, ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে কি কি জিনিস পাস করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে পাস করে বেশিরভাগ জিনিস। আমার যদি সুবিধার জন্য আমি পড়তে চাই, তাহলে আমি পড়বো কোন জিনিসগুলো পাস করে না। তাহলে কি কি? যেমন বাই, অবশ্যই এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না। বাই যদি বলে বাই সল্ট, বাই পিগমেন্ট, তাহলে বাই পিগমেন্ট বলে আবার এটা বিলিরুবিন আসবে। তারপরে হচ্ছে ক্যাটেকোলামাইন, ক্যাটেকোলামাইন মানে যে ক্যাটেকোলামাইন, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন। তারপরে আসে কিছু ড্রাগ, যেমন ডোপামিন, এটা যাবে না, হ্যাঁ, এটা পাস করবে না। তারপরে হচ্ছে কার্বিডোপা, এটাও পাস করবে না। পেনিসিলিন,
তারপরে ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন সেফিক্সিম সেফোরোক্সিম এই যে জিনিসগুলো এই সরি সেফোরোক্সিম না সেফি কি সেফট্রিয়াক্সন সেফাডক্সিল এরা কিন্তু পাস করতে পারবে না এক্সেপ্ট সেফোরোক্সিম। এটাই প্রশ্নে আসবে। হ্যাঁ, এই সেফোরোক্সিম আবার কি করে সেকেন্ড জেনারেশন হওয়া সত্ত্বেও কিন্তু পাস করে যেতে পারে। ওকে, তাহলে যেমন ধরেন কিছু ড্রাগ যদি আমি বলি, যেমন অ্যাংজিওলাইটিক যে ড্রাগ, তারপরে হচ্ছে আমরা যে খাই এটাকে কি বলে, ওই যে হেপারিন, তারপরে হচ্ছে যে মরফিন, এই টাইপের যে ওষুধগুলো আছে এগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়। ভিটামিন এগুলো সবকিছু কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। তাহলে আবার যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বোঝাই যায় এগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যাচ্ছে। আর আরেকটা জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে এরিয়া ডিভয়েড অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা আপনারা লেকচার থেকে পড়ে নেবেন। হ্যাঁ, অনেকগুলো জায়গার নাম আছে, লেকচার থেকে পড়ে নেবেন। এটা এটা কাইন্ড অফ মুখস্থ। এই যে কি এরিয়া, পোস্ট মাপিং, এলাকার নামগুলো মানে সরি এরিয়ার নামগুলো আপনাদের অতটা পরিচিত লাগবে না, কেননা আমরা ওই যে নিউরো অ্যানাটমি লেকচার আমাদের হয়ে গেছে, তো ওইখান থেকে একটু আমাদের পড়তে কষ্ট হবে। বাট আমরা কয়েকবার যদি রিডিং দিই, কয়েকবার বারবার করে পড়ি, তাহলে আমাদের মাথায় চলে আসবে যে কোন এরিয়াগুলোতে ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে না। ওকে, সেই এলাকাগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে। আর এই তো এরপরে আসেন একটা ছোট জিনিস, যেটা জিনিসটা ছোট কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে হাইপোথ্যালামিক যে নিউক্লিয়াস গুলো আছে, যে নিউক্লিয়াস গুলো আমাদের কিছু ফাংশনটাকে কন্ট্রোল করে। এটা আপনারা স্নেইলের হিম সিনথেস। এই হিম সিনথেস আর আয়রনের সাথে মিলে সে তৈরি করে হিম। যে জাংশন গুলো থাকে, এই জাংশন গুলাকে বলা হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাহলে কি এক একটা ক্যাপিলারিতে, ক্যাপিলারি ওয়ালে এন্ডোথেলিয়াল সেল থাকে, এন্ডোথেলিয়াল সেলের একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, আর এটা কি হয় ব্লাড ব্রেইন মানে পরের প্লেক্সাস বা ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাড ব্রেইন ব্যারিয়ার জিনিসটা হচ্ছে কি একটা রেগুলেটরি ফ্যাক্টর। তারপরে আসলে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাড ব্রেইন ব্যারিয়ার জিনিসটা হচ্ছে কি মানে পরের প্লেক্সাস বা ব্রেইনে সিএসএফ এর যে ব্যাপারটা থাকে, সিএসএফ যে কর্টেক্সে তৈরি হয়, এই জায়গায় এন্ডোথেলিয়াল সেলের মাঝখান দিয়ে যে টাইট জাংশন গুলো থাকে, এই জাংশন গুলোকে বলা হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাহলে কি এক একটা ক্যাপিলারিতে, ক্যাপিলারি ওয়ালে এন্ডোথেলিয়াল সেল থাকে, এন্ডোথেলিয়াল সেলের একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, আর এটা কি থাকবে, আরেকটা হচ্ছে ফুড প্রসেস থাকে অ্যাস্ট্রোসাইট। এটা দিয়ে ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি হয়। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার কোথায় কোথায় থাকে, আর ব্লাড ব্রেইন ব্যারিয়ার দিয়ে কি কি জিনিস পাস করে। এখন কথা হচ্ছে পাস করে বেশিরভাগ জিনিস। আমার যদি সুবিধার জন্য আমি পড়তে চাই, তাহলে আমি পড়বো কোন জিনিসগুলো পাস করে না। তাহলে কি কি, যেমন বাই, অবশ্যই এটা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করবে না। বাই যদি বলে বাই সল, বাই পিগমেন্ট, তাহলে বাই পিগমেন্ট বলে আবার এটা বিলিরুবিন আসবে। তারপরে হচ্ছে ক্যাটেকোলামাইন, ক্যাটেকোলামাইন মানে যে ক্যাটেকোলামাইন, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন। তারপরে আসে কিছু ড্রাগ, যেমন ডোপামিন, এটা যাবে না, হ্যাঁ এটা পাস করবে না। তারপরে হচ্ছে কার্বিডোপা, এটাও পাস করবে না। পেনিসিলিন। তারপরে ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন সেফিক্সিম সেফোরোক্সিম এই যে জিনিসগুলো এই সরি সেফোরোক্সিম না সেফি কি সেফট্রিয়াক্সন সেফাডক্সিল এরা কিন্তু পাস করতে পারবে না এক্সেপ্ট সেফোরোক্সিম। এটাই প্রশ্নে আসবে। হ্যাঁ, এই সেফোরোক্সিম আবার কি করে সেকেন্ড জেনারেশন হওয়া সত্ত্বেও কিন্তু পাস করে যেতে পারে।
ওকে। তাহলে যেমন ধরেন কিছু ড্রাগ যদি আমি বলি, যেমন অ্যাংজাইটি যে ড্রাগ, তারপরে হচ্ছে আমরা যে খাই, এটাকে কি বলে, ওই যে হেপারিন, তারপরে হচ্ছে যে মরফিন, এই টাইপের যে ওষুধগুলো আছে, এগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়। ভিটামিন, এগুলো সবকিছু কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। তাহলে আবার যেমন আপনাদের তো বোঝাই যায় এগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যাচ্ছে। আর আরেকটা জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে এরিয়া ডিভাইড অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা আপনারা লেকচার থেকে পড়ে নেবেন। হ্যাঁ, অনেকগুলো জায়গার নাম আছে, লেকচার থেকে পড়ে নেবেন। এটা এটা কাইন্ড অফ মুখস্থ। এই যে কি এরিয়া পোস্ট মাপিং, এলাকার নামগুলো, মানে এরিয়া নামগুলো আপনাদের অতটা পরিচিত লাগবে না, কেননা আমরা ওই যে নিউরো অ্যানাটমি লেকচার আমাদের হয়ে গেছে। তো ওইখান থেকে একটু আমাদের পড়তে কষ্ট হবে, বাট আমরা কয়েকবার যদি রিডিং দিই, কয়েকবার বারবার করে পড়ি, তাহলে আমাদের মাথায় চলে আসবে যে কোন এরিয়াগুলোতে ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে না। ওকে, সেই এলাকাগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে। আর এই তো এরপরে আসেন একটা ছোট জিনিস, যেটা জিনিসটা ছোট কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে হাইপোথ্যালামিক যে নিউক্লিয়াস গুলো আছে, যে নিউক্লিয়াস গুলো আমাদের কিছু ফাংশনটাকে কন্ট্রোল করে। এটা আপনারা স্নেইলের অ্যানাটমি থেকে পড়তে পারেন, অথবা যদি লেকচারে থাকে মানে নোটে থাকে সেখান থেকেও করতে পারেন। যেমন কিভাবে বলবো, সুপ্রাপ্টিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আমরা জানি সুপ্রাপ্টিক কি করে, এডিএ সিক্রেশন করে, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস কি করে, অক্সিটোসিন সিক্রেট করে। তারপরে আছে হচ্ছে দুই রকমের মিলা, যেমন হচ্ছে পোস্ট হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। আচ্ছা, এখানে কি বললাম, প্রথমে সুপ্রাপ্টিক বললাম, প্যারাভেন্ট্রিকুলার বললাম। তারপরে আসে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, পোস্টেরিয়র হাইপোথ্যালামিক। অ্যান্টেরিয়র নিউক্লিয়াসের কাজ কি? অ্যান্টেরিয়র নিউক্লিয়াসের কাজ হচ্ছে হিট কন্ট্রোল করা, মানে রেসপন্স টু হিট ক্রস করে। তাহলে আবার যেমন প্রক্সিল, এরা হওয়া সত্ত্বেও কিন্তু পাস এক্সেপ্ট প্রক্সিল, এরা কিন্তু পাস করতে পারবে। প্রক্সিল, এগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়। আর আরেকটা জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে ব্রেন ব্যারিয়ার ক্রস করে যাচ্ছে, ক্রস করে। তাহলে আবার আচ্ছা, এখানে কি বললাম, প্রথমে সুপ্রাপ্টিক বললাম, প্যারাভেন্ট্রিকুলার বললাম। তারপরে আসেন অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, পোস্টেরিয়র হাইপোথ্যালামিক। অ্যান্টেরিয়র নিউক্লিয়াসের কাজ কি? অ্যান্টেরিয়র নিউক্লিয়াসের কাজ হচ্ছে হিট কন্ট্রোল করা, মানে রেসপন্স টু হিট, মানে গরম লাগলে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াসটা এক্সাইটেড হবে, আর পোস্টেরিয়র নিউক্লিয়াসটা করলে। হ্যাঁ, এবার হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। এবার যদি বলি ল্যাটারাল এবং মিডিয়াল, ল্যাটারালটা কি করে, মানে হচ্ছে আমার ক্ষুধা লাগছে, এই যে সিগন্যালটা, এই সিগন্যালটাকে ক্যারি করে হচ্ছে ল্যাটারাল নিউক্লিয়াস, হাঙ্গার সেন্সার। হ্যাঁ, যেমন ক্ষুধা লাগছে। আর এটা হচ্ছে আমি যতটুকু খেয়েছি এবার আমি স্যাটিসফাইড, মানে স্যাটিসফাইড চলে আসা, এটা হচ্ছে মিডিয়াল নিউক্লিয়াস। এই গেল হচ্ছে কটা, 6টা। তারপরে আসেন যেমন প্রি অপটিক আর হচ্ছে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস। হ্যাঁ, সেটি প্রি অপটিকের সাথে যদি অ্যান্টেরিয়র নিউক্লিয়াসকে যোগাযোগ করা দেই, তাহলে ওরা কি করতে পারে, তারা করতে পারে হচ্ছে কিছুটা প্যারাসিম্প্যাথেটিক কন্ডিশনটাকে কন্ট্রোল করতে পারে, প্যারাসিম্প্যাথেটিক কন্ডিশন। ওকে, আর যদি আমরা পোস্টেরিয়র এবং ল্যাটারাল নিউক্লিয়াসকে যোগাযোগ করাই দেই, তখন সে কি করতে পারে, সিম্প্যাথেটিক সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারে। এগুলো হচ্ছে সবটুকু না যে হাইপোথ্যালামাস একটু কন্ট্রোল করার পাওয়ার আছে, এই জন্য সে একটু কন্ট্রোল করে নিতে পারে। আচ্ছা, ট্র্যাক্টের নামগুলো আপনারা পড়তেন কিনা, ভালো করে ট্র্যাক্টের নাম বলবেন। ওখানে আমরা অপটিক নার্ভের মানে ভিশনের পাথওয়েটা আরেকটা জিনিস পড়ে নেবেন। সেটা হচ্ছে এটা আপনারা ভালো পারবেন যখন অ্যানাটমিতে আপনাদেরকে অপটিক নার্ভের ইনজুরি, অকুলোমোটর নার্ভের ইনজুরি করানো হবে, তখন আপনারা ভালো করে পড়বেন যে কখন টোসিস হয়, কখন ডিপ্লোপিয়া হচ্ছে, কখন হচ্ছে প্রোপটোসিস হচ্ছে, কখন হচ্ছে আপনার যে কি যেন ল্যাটারাল স্কুইন্ট হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে তখন ওখান থেকে পড়বেন। ওখান থেকে পড়লে হচ্ছে আপনাদের একবারে পড়া হবে যে সেটা কি, সেটা হচ্ছে লেশন অফ দা অকুলোমোটর না। ওকে, এটা একটু ভালো করে পড়ে নিতে হবে, এটা থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে। ওকে, এই হচ্ছে মোটামুটি পড়া। এটা হচ্ছে হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, এটাও হচ্ছে সরি, এটা হচ্ছে 3 স্টার টপিক। এখান থেকে নিউক্লিয়াস দিয়ে কোশ্চেনগুলো দিয়ে দেয়। তো এই 5-6টা নিউক্লিয়াস অবশ্যই আমাদের সহজেই মনে থাকবে কোথা থেকে কি আসে। আর হ্যাঁ, আর হচ্ছে অকুলোমোটরটা আপনারা একটু দেখে নেবেন। এটা এই জন্য বললাম কারণ এটা আসলে অ্যানাটমি রিলেটেড ওখানেই পড়ানো হয়, যে ওটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্সের মধ্যেই চলে আসে। তাই এখানে বললাম যাতে আপনাদের মনে থাকে। হ্যাঁ, এবার বলেন আর কারো কোনো কিছু জানার আছে নাকি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সরি নার্ভাস সিস্টেম নিয়ে যদি অনেক কিছু পড়তে চান, অনেক কিছু পড়া সম্ভব। আসলে কতটুকু কভার দেওয়া যাবে এটা ইম্পর্টেন্ট, কারণ আমি সারাদিন পড়লাম বা দিন শেষে আমি কিছুই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারলাম না, তাহলে কিন্তু ব্যাপারটা কিছুটা ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে। আর আমাদের জন্য এখন সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমি কতটুকু পারতেছি। তো সেটা যদি খেয়াল রাখতে হয়, তাহলে আমাদের আগে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, তারপরে আমরা জেনারেল নলেজের জন্য যাবো। যেমন নিউরো অ্যানাটমি, আপনি 1 মাস কখনো এনাফ না, আপনি 2 মাস 3 মাস সময় দিলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। তাও আমি ধরবো 30-40% হয়তো বুঝবেন, বাকিগুলো বুঝবেন না। তাহলে আমি কতটুকু সময় দেবো? অনেক সময় দিতে হবে প্রতিটা মানে লোবের ভিতরে যে কি কি জায়গা আছে সেগুলো বোঝার জন্য। তারপরে স্পাইনাল কর্ডের ব্যাপারগুলো আছে, ট্র্যাক্টের ব্যাপারগুলো আছে। যতটুকু পড়লে আমার পরীক্ষা কাবার দিবে, আমি মনে করি নার্ভাস সিস্টেম এতটুকু পড়লেই যথেষ্ট। কারণ আমি নিউরোসার্জন হবো না, নিউরো স্পেশালিস্ট আমি হবো না। তাহলে আমি কি হবো? আমি হবো আমার যে পেইন পাচ্ছে সেটা কোন দিক দিয়ে যায় আমাকে জানতে হবে। এটা জানার জন্য যা যা জিনিস আছে সেটা আমাকে জানতে হবে। কোন রেডিয়েটেড ইন্টারনাল ক্যাপিসিটি এটা আপনারা জানতে পারেন, এটা জানার দরকার আছে। কিন্তু একদম সব কিছু জানতে গেলাম এটা জানার কোনো প্রয়োজন আমি আপাতত মনে করি না। তারপরে কেউ যদি স্বেচ্ছায় জানতে চান, এটা জানার ব্যাপার, তত বাধা আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই গেল হচ্ছে বেসিক যে কথাবার্তাগুলো, মানে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এগুলো সবার আগে আমার পড়া উচিত, তারপরে কি আমি অন্য জিনিসগুলো পড়বো। তো এগুলো যদি পারি তাহলে আমি বাকিগুলো মোটামুটি কাবার দিতে পারবো। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। সবার আগে বলে দিচ্ছি যে অটোনমিক নার্ভাস সিস্টেম সবার আগে পড়বেন, তারপরে গিয়ে বাকিগুলো। ওকে, সবাই ভালো থাকবেন, ভালো করে নার্ভাস সিস্টেমটা ভালো করে পড়ে পরীক্ষা দিবেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।